খড়গপুরের হোটেল শ্রীস থেকে অটোতে চলেছি নীল আইল্যান্ডের অপর প্রান্তে। গন্তব্য লক্ষণপুর 1 ও লক্ষণপুর 2 নম্বর বিচ। 3 জনের অটোতে ভাড়া 600 টাকা। রাস্তার দুধারে সুন্দর গ্রাম্য প্রকৃতি ও নারকেল গাছের অসংখ্য অবস্থান। 10 মিনিটের মাত্র 4 কিমি পথ। চলে এলাম লক্ষণপুর 2 নম্বর বিচের কাছে। কিছুটা হেঁটে বিচের দিকে যেতে হবে। চারদিকে অসংখ্য জিনিসপত্রের দোকান, আর ডাবের দোকান তো সর্বত্র। এগুলি পেরিয়ে খাড়াই পথে সাবধানে নেমে লক্ষণপুর 2 নম্বর বিচ। সামনে এগুলিকে কাদা ভেবে ভুল করো না, আসলে এটি অসংখ্য পাথর আর মৃত কোরালের বিশাল প্রান্তর। আর তারপরে বিশাল নীল সমুদ্র। এখন ভাটা, তাই সমুদ্র অনেক দূরে। জোয়ারের সময় এগুলো পুরো ডুবে যায়। উপকূল রেখার পাদদেশে সামান্য বালির আস্তরণ, আর তার উপরে কেওড়া গাছের জঙ্গল। সমুদ্রের ঢেউয়ের আঘাতে উপকূল ক্ষয় হয়ে বালির এই সঞ্চয় হয়েছে। পড়ে আছে কিছু বড় বড় গাছ। আন্দামানের বিভিন্ন সৈকতে এরকম বড় বড় গাছ পড়ে থাকতে দেখা যায়। 2004 সালের সুনামির আঘাতে এগুলোর অধিকাংশ পড়ে গিয়েছিল। কেওড়া গাছ শেষ হলে উপকূলে বিশাল বড় বড় নিরক্ষীয় চিরহরিত অরণ্য। অসংখ্য পাথর ও মৃত কোরালের বোল্ডারের ওপর দিয়ে কিছুক্ষণ হেঁটে যেতেই সামনে চলে এলো এক বিস্ময়। গুটি গুটি পায়ে আরোহণ এগিয়ে চলল সেই বিস্ময়ের দিকে। পুরো আন্দামানের অন্যতম সেরা নিদর্শন এটি, তাই সবচেয়ে বেশি ফটো ওঠে এর সামনে। লোকমুখে এর নাম ন্যাচারাল ব্রিজ, অনেকে মজা করে হাওড়া ব্রিজও বলে, কিন্তু ভূগোল মতে এর নাম সি আর্চ বা সামুদ্রিক গম্বুজ। সমুদ্রের দিকে ঝুঁকে থাকা খাড়াই উপকূল দীর্ঘদিন ধরে দুপাশের সমুদ্র তরঙ্গের ক্রমাগত আঘাতে ক্ষয়প্রাপ্ত হয়ে মাঝখানের এই ফাঁকা স্থান তৈরি করেছে। তারপর ধস নেমে ফাঁকা স্থানটি আরও বিশালাকার হয়েছে। এই সি আর্চের নিচে দাঁড়িয়ে থাকা লোকজন কত ক্ষুদ্র, আর তা দেখেই এর বিশাল আকৃতির অনুমান সহজেই করা যায়। ভরা কোটালের সময় সমুদ্রের জল দিব্যি এপার ওপার চলাচল করে। চারদিকটা খুব উঁচু নিচু। নিচু এলাকাগুলিতে জল জমে আছে। বিচ শেষ হতেই খাড়াই উপকূল, যা ভৃগু বা ক্লিপ নামে পরিচিত, আর তার উপর বিশাল বড় বড় গাছ। জোয়ারের জলের সাথে আসা মাছগুলি এখানে আটকে পড়েছে। অক্টোপাসের মতো দেখতে একটা প্রাণী ভয় পেয়ে গর্তে ঢোকার চেষ্টা করছে। চারদিকে অসংখ্য সামুদ্রিক পটহোলও রয়েছে। এবড়ো খেবড়ো ভূমি, জোয়ারের জল জমা ক্ষেত্র ও সামনের বিশাল আন্দামান সাগর আর সি আর্চ, জাস্ট অসাধারণ। এগিয়ে চললাম আরও সামনের দিকে। সামনে মূল উপকূল থেকে আলাদা হয়ে যাওয়া একটা ভূখণ্ড যেন হাতছানি দিয়ে ডাকছে, আর তার ডাক উপেক্ষা করার সাধ্য আমার নেই। আসলে বিচ্ছিন্ন এই ভূখণ্ডটির ভৌগোলিক নাম স্ট্যাক, বেশ বড় আকারের স্ট্যাক। হেঁটে চললাম সমুদ্র তরঙ্গের দ্বারা নির্মিত এবড়ো খেবড়ো পাথুরে তরঙ্গ কর্তিত মঞ্চের ওপর দিয়ে। যেতে যেতে বেশ খাড়াই একটি উপকূল আমায় নিজের কাছে ডাকল। বলল, আমার নাম ভৃগু, ইংরেজিতে ক্লিপ। দেহে প্রচুর চুনাপাথর আছে। আন্দামান সাগরের ঢেউ প্রবল বেগে আমায় প্রতিদিন আঘাত করে। তার ক্ষমতার সাথে পেরে না উঠে আমার দেহ প্রচুর ক্ষয়প্রাপ্ত হয়েছে। তাই এই খাড়াই দেহ নিয়ে দাঁড়িয়ে আছি। এই দেখো, আমার দেহ টুকরো টুকরো হয়ে পড়ে আছে। আমি ভেঙে পড়ায় আমার উপরে থাকা গাছগুলিও ভেঙে পড়েছে। আমার দেহের চুনগুলি সমুদ্র নিয়ে চলে গেছে,
আর দেহের বালিগুলি আমার পাদদেশের তরঙ্গ কর্তিত মঞ্চের ওপর পড়ে আছে, যেটাকে তোমরা বিচ বলো। আমার আরও কাছে এসে দেখো প্রতিদিন কত আঘাত করে আমায়। ওর ক্রমাগত আঘাতে দেহে একটা গর্ত তৈরি হয়েছে। এই আঘাত বজায় থাকলে আগামী দিনে একটা সামুদ্রিক গুহা তৈরি করে ফেলবে। আমি অনেক চেষ্টা করেও ওর প্রবল শক্তির কাছে পেরে উঠছি না। এবার সামনের দিকে এগিয়ে যাও, দেখতে পাবে আর এক বিস্ময়। ভৃগুর উপদেশ মতো সামনের দিকে এগিয়ে চললাম আরও কৌতূহল নিয়ে। সত্যিই তো আর এক বিস্ময় সামনে। দেখতে পেলাম দূর থেকে দেখা সেই আলাদা হয়ে যাওয়া ভূখণ্ডের এক প্রান্তে আর এক সি আর্চ। সমুদ্রের একদম প্রান্তে দুদিক থেকে জলরাশির আঘাতে মাঝখানটা একেবারে ফাঁকা হয়ে গেছে। কৌতূহল নিয়ে তার কাছে এগিয়ে গেলাম। যাবার পথ একই রকম, পাথর ও মৃত কোরালের বিশাল প্রান্তর। সমুদ্রের ওপর বিকালের পড়ন্ত সূর্যকিরণ, সি আর্চ ও ভৃগুর সুন্দর মেলবন্ধন দেখতে হলে এখানে আসতেই হবে। আকারে ছোট হলেও সৌন্দর্যে কিন্তু অতুলনীয়। এবার ঢেউয়ের আঘাতে আলাদা হয়ে যাওয়া ভূখণ্ডের আর একদিকে ছুটে গেলাম। দেখলাম বেশ অনেকটা অংশ ক্ষয় হয়ে আলাদা হয়ে গেছে। এদিকটা বড় নির্জন, কেউ খুব একটা আসে না। এই মুহূর্তে আমি একাই এখানে আছি। এখান থেকে নীলদ্বীপের অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। জোয়ারের সময় বড় অপূর্ব লাগত। এগিয়ে গেলাম সমুদ্রের একদম কাছে। দেখলাম জলমগ্ন তরঙ্গ কর্তিত মঞ্চের এবড়ো খেবড়ো পাথরের ওপর জলরাশি প্রচণ্ড উচ্ছ্বাসে ধাক্কা মারছে। এদিকটায় সূর্যের আলো আড়ালে থাকায় জলরাশি অনেকটাই নীল। স্ট্যাকের খাড়াই দেহে জলতরঙ্গ ক্রমাগত আঘাত মেরে ক্ষয় প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে অনবরত। এখন ভাটা হওয়ায় ঢেউগুলো অনেক ক্লান্ত। জোয়ারের সময় কিন্তু তার আসল রূপ দেখতে পাওয়া যায়। কোথাও কোথাও জোয়ারের জল জমে আছে, তার উপর দিয়ে মাঝে মাঝে যেতে হচ্ছে। এবার এদিক থেকে ফেরার পথ ধরব। দেখলাম অনেকটা ক্ষয়ে যাওয়া দুটি স্ট্যাম্পের ওপর দুটি গাছ বেঁচে থাকার লড়াই করছে। কেউ কেউ জলের আঘাত ও লবণাক্ত জলের সংস্পর্শে জীবনযুদ্ধে হেরে গেছে। সেই খাড়ে ভৃগুর পাশ দিয়ে ফেরার সময় তাকে অসংখ্য ধন্যবাদ দিলাম। ভৃগুর পায়ের কাছে দুটি নারকেল গাছ হয়েছে। হয়তো সমুদ্রে ভেসে আসা নারকেল এখানে আটকে গিয়ে অঙ্কুরোদ্গম ঘটিয়েছে। চললাম প্রথম সি আর্চের দিকে। এদিকটায় লোক সমাগম অনেক বেশি। সামনে দুজন কাপল মজা করতে ব্যস্ত। মৃত কোরালগুলি দীর্ঘদিন পড়ে থাকার ফলে জোয়ারের জল তাদের মধ্যে নানা কারুকার্য তৈরি করেছে। এই দেখো, সি আর্চের মতো ছোট্ট দুটি কারুকাজ। তার ভেতর একটি ছোট্ট কাঁকড়া ভয় পেয়ে লুকিয়ে পড়ল। এখানে অপেক্ষা করছে আর এক বিস্ময়। জমে থাকা জোয়ারের জলের নিচে জীবন্ত কোরাল। সমুদ্রের অত গভীরে নেমে যে কোরালগুলি দেখেছি, এখানে তারই কিছু রূপ দেখতে পাচ্ছি। মুহূর্তে নিজের চোখকে বিশ্বাস করাতে অসুবিধা হচ্ছিল। আর অবাকই হচ্ছিলাম মাত্র কয়েক ইঞ্চি জলের মধ্যে তাদের আধিপত্য দেখে। এতদিন ভূগোলে কোরাল জন্মানোর যে পরিবেশ পড়েছিলাম তা যেন মিথ্যে প্রমাণ হচ্ছিল। কোরালের মধ্যে ঢেউতে আসা সামুদ্রিক মাছগুলিও খেলা করছে। এ যেন সমুদ্রের তলার কোরাল জগতের ক্ষুদ্রতম সংস্করণ।
দেখতে পেলাম সি কিউকাম্বার গুটিসুটি মেরে শুয়ে আছে। জোয়ারের জমা জলে তাদের বেঁচে থাকা, বেড়ে ওঠা এসব দেখতে বেশ লাগছিল। বইতে পড়া আর নিজের চোখে দেখা বাস্তবের যেন বড় এক ফারাক চোখে পড়ল। ওদেরকে বিদায় জানিয়ে এলাম ঢেউদের সাথে কথা বলতে। এখানে সমুদ্রের তলার পাথরগুলি খুবই এবড়ো খেবড়ো হওয়ায় ঢেউয়ের দাপট খুবই বেশি। পাথরের ওপর চুপচাপ বসে থাকলেই ভিজিয়ে দিয়ে চলে যাবে, জলে নামার দরকার পড়বে না। অবশ্য এখানে জলে নামা নিষিদ্ধ। জলের তলায় প্রচুর বোল্ডার থাকায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। চলে এলাম সি আর্চের কাছে। প্রচুর লোকজনের ভিড় এখানে। অধিকাংশই নিজেদের ছবি তুলতে ব্যস্ত। আমরাও বা বাদ যাই কেন? আন্দামানে ফটো তোলার শ্রেষ্ঠ স্থান লক্ষণপুর ২ নম্বর বিচের এই সি আর্চ। অবশেষে তাকে বিদায় জানিয়ে ফেরার পথ ধরলাম। একই পথে পাথর ও মৃত কোরাল মাড়িয়ে রেনফরেস্ট দেখতে দেখতে আমরা নীল আইল্যান্ডের সেরা দ্রষ্টব্যকে বিদায় জানালাম। এবার গন্তব্য লক্ষণপুর ১ নম্বর বিচ। রাস্তার দুধারে অসংখ্য সুপারি আর নারকেল গাছের জঙ্গল। সবুজে প্রকৃতি দেখতে দেখতে চলে এলাম লক্ষণপুর ১ নম্বর বিচে। সময় লাগলো মাত্র ৭ মিনিট। সদ্য পাতা ঝরে যাওয়া গাছগাছালির নিচে পার্কিং পয়েন্ট। এখানে গাড়ি রেখে সামনের বালিময় মাটির রাস্তার ওপারে সমুদ্র দেখা যাচ্ছে। দ্রুত সমুদ্র দেখার লোভে আরোহণ দৌড় শুরু করে দিল। সব জায়গাতেই ওর আগে আগে যাওয়া চাই। লক্ষণপুর ১ নম্বর সৈকত। এখন ভাটা চলায় বিস্তৃত সৈকতের সামনের পাথর ক্ষেত্র উন্মুক্ত। সমুদ্র একটু দূরে। সৈকতের পিছন দিকে ম্যানগ্রোভ গাছের পরে বিশাল নিরক্ষী অরণ্য। এখানেও বড় বড় কিছু গাছ পড়ে রয়েছে। দাদুর সাথে নাতিদের ছবি তুলে সৈকত ধরে হাঁটা শুরু হলো সানসেট পয়েন্টের দিকে। কোথাও কোথাও মৃত কোরাল দীর্ঘদিন পড়ে থেকে গুঁড়ো হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পর তটভূমির গভীরতা একটু বেড়ে যাওয়ায় সমুদ্রের ঢেউ সৈকতে আছড়ে পড়তে লাগলো। লক্ষণপুর ১ নম্বর বিচটি বেশ বড়। উত্তর দিক থেকে পশ্চিম দিকে প্রসারিত হয়েছে। জলে পা ডুবিয়ে চলতে লাগলো একজন। ঠান্ডা জল পায়ে লাগানোর মজাটাই আলাদা। বেশ কিছুক্ষণ উত্তর দিক থেকে হাঁটতে হাঁটতে আমরা এখন পশ্চিমে। আর সূর্য ঢলে পড়েছে আকাশে লাল আভা তৈরি করে। নারকেল পাতার ফাঁক দিয়ে যা দেখতে অসাধারণ লাগছিল। স্বাভাবিকভাবে লম্বা নিরক্ষী অরণ্য দাঁড়িয়ে আছে নীরব হয়ে। আর তার সামনে বিস্তৃত সৈকতের বালিক্ষেত্রের উপরে মানুষের ঢল নেমেছে। সানসেট পয়েন্ট হওয়ায় এত জনসমাগম। তটভূমির গভীরতা এখানে বেশি হওয়ায় সমুদ্র খুব অশান্ত। তাই এখানে সমুদ্র স্নানও নিষিদ্ধ। এদিকে আস্তে আস্তে সূর্য ঢলে পড়ল একেবারে দিগন্ত রেখায়। দূরে একটি দ্বীপের পিছনে ধীরে ধীরে আজকের মতো অদৃশ্য হয়ে গেল। ফেরার পথ জঙ্গলের ভিতর দিয়ে। চারদিকে অসংখ্য মোটরসাইকেল। এগুলি ৬০০ টাকায় সারাদিনের জন্য পাওয়া যায়। জঙ্গলের মধ্যেই একটু ফাঁকা জায়গায় অসংখ্য দোকানপাট। বিক্রি হচ্ছে খাবার থেকে ঘর সাজাবার অসংখ্য জিনিস। প্রথমেই সবাই ডাবের মিষ্টি জলে গলা ভিজিয়ে নিল।
এদিকে ছোট ছোট মাছ আগুনে পুড়িয়ে ফিশ কাবাব তৈরি হচ্ছে। দাম অবশ্য বেশি হওয়ায় দেখেই পেট ভরাতে হলো। চারদিকের কয়েকটি দোকানে ভালোই বিকিকিনি চলছে। কিছুক্ষণের মধ্যে অন্ধকার নেমে এলো। গভীর নিরক্ষী অরণ্যের ভিতরের সরু রাস্তা দিয়ে হেঁটে আমরা হোটেলে ফেরার রাস্তা ধরলাম।